বিপক্ষ দলের আর্থিকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার সাথে সম্মানিত বিচারক মণ্ডলী তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয়বস্তু হচ্ছে অধিকার চেতনার অভাবই নারীর অনগ্রসরতার মূল কারণ। এই বিষয়বস্তুর পক্ষে অংশগ্রহণকারী দল গণিত বিভাগ তিনজন তার্কিক, প্রথম বক্তা হুমায়রা কবির প্রবীণ, দ্বিতীয় বক্তা শাহরিয়ার হাসান এবং তৃতীয় বক্তা ও দলনেতা মোহাম্মদ রাকিবুল ইসলাম। আর বিপক্ষ দল হচ্ছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, এর প্রথম বক্তা সিনহা, দ্বিতীয় বক্তা স্বর্ণা এবং তৃতীয় বক্তা ও দলনেতা সাকিবুল। বিতর্ক প্রতিযোগিতায় প্রতি বক্তা 4 মিনিট করে তাদের বক্তব্য উপস্থাপন করবেন। প্রথম 3 মিনিট পরে সতর্ক ঘন্টা বাজবে এবং 4 মিনিট পরে চূড়ান্ত ঘন্টা বাজবে। এরপর যুক্তি খণ্ডনের পালায় প্রতিপক্ষের দলনেতা অতিরিক্ত 2 মিনিট করে সময় পাবে। প্রথম 1 মিনিট পরে সতর্ক ঘন্টা বাজবে, 2 মিনিট পরে চূড়ান্ত ঘন্টা বাজবে। আমি এখন পক্ষ দলের প্রথম বক্তা হুমায়রা কবির প্রবীণকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। নিশীথ রাতে কাঁদে নদী, নেই তার ফুলের খোঁজ, নারীর মনের আধার পুচু জৈবিক চেতনার আলো রোজ। চেতনা যেখানে মৃত, নারী সেখানে বন্দী রয়, অধিকারহীন জীবনে কেবল দুঃখের সুর নয়। তাই জাগো নারী, জাগো নিজেকে, বুঝো তোমার মান, জ্ঞান ও শক্তিতে হোক ভরা, তুমিই হও ভবিষ্যতের গান। ধন্যবাদ মাননীয় মডারেটর ও বিজ্ঞাপনজনক মণ্ডলী, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় অধিকার চেতনার অভাবে নারীর অনগ্রসরতার মূল কারণ পক্ষে অবস্থান করছি। শুরুতেই চলে যাচ্ছি সংজ্ঞায়নে। অধিকার চেতনার এমন একটি চেতনাকে বোঝায় যেটি সামাজিক ধারণা যা ব্যক্তি বা গোষ্ঠীর অধিকার সম্পর্কে সচেতনতা, বুঝতে পারা এবং তা রক্ষা করার জন্য লড়াই করতে প্রবণতাকে বোঝায়। এটি মানুষের মৌলিক অধিকার সম্পর্কিত সচেতনতা এবং তাদের বাস্তবায়ন মনোযোগকে নির্দেশ করে। আর অধিকার চেতনার অভাব বলতে যেটি বোঝায় সেটি একজন ব্যক্তি বা সমাজের মৌলিক অধিকার সম্পর্কে সচেতন নয় বা তাদের অধিকারকে গুরুত্ব দেয় না। অধিকার চেতনার অভাবের ফলে ব্যক্তি বা সমাজের মানুষ তাদের অধিকার লঙ্ঘিত দেখা সত্ত্বেও তা প্রতিরোধ বা দাবি করার জন্য সঠিক পদক্ষেপ নেয় না এবং এটি তাদের জীবনযাত্রার মান কমিয়ে দিতে পারে। এর ফলে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে মানুষের অসহায়তা এবং দুর্বলতা বৃদ্ধি পায়। নারীর অধিকার পরিভাষাটি বলতে বোঝায় এক ধরনের স্বাধীনতা যা সকল বয়সের মেয়ে ও নারীর ক্ষেত্রে প্রযোজ্য হয়। মূল কারণ বলতে এমন একটি কারণকে বোঝানো হয় যা কোনো ঘটনা বা পরিস্থিতি সৃষ্টি বা পরিবর্তনের জন্য প্রধানভাবে দায়ী। উদাহরণস্বরূপ, যদি একটি রোগের জন্য একটি জীবাণু দায়ী হয় তবে সেই জীবাণু হবে রোগের মূল কারণ। মাননীয় মডারেটর উপরোক্ত বিতর্কের বিষয়টি সঠিকভাবে এবং সম্পূর্ণরূপে প্রকাশ করে যে নারীরা তাদের অধিকার সম্পর্কে সচেতন না হলে তারা সমাজে সঠিকভাবে তাদের ভূমিকা এবং অবদান রাখতে পারবে না। নারীর উন্নতি এবং সমতার জন্য অধিকার চেতনা খুবই গুরুত্বপূর্ণ। এর অভাব নারীর প্রতি বৈষম্য, শোষণ এবং অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। যেখানে অধিকার চেতনা সামাজিক বৈষম্য, অবিচার এবং অন্যায়ের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। অধিকার চেতনার অভাবে নারীর অনগ্রসরতার মূল কারণ। এই বক্তব্যটি যেন পুরোপুরিভাবে সঠিক, কারণ নারী পুরুষের সমতা এবং নারীর অধিকার সম্পর্কে সঠিক ধারণার অভাবে অনেক দেশে নারীরা উন্নতির পথে বাধাগ্রস্ত হয়। যখন নারীরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয় না, তখন তারা সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক ক্ষেত্রেও সম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে পারে না। ফলে শিক্ষা,
কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য মৌলিক সুবিধা থেকে তারা পিছিয়ে পড়ে। অধিকার বিষয়ে সচেতনতার অভাবে নারীরা আইনি সহায়তা পেতে তৎপর হন না, ফলে তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হন। আইনি অধিকার নিয়ে অজ্ঞতা থাকে নির্যাতন, শোষণ বা বৈষম্যের ক্ষেত্রে নারীরা প্রতিরোধ করতে পারে না। মাননীয় আরো লক্ষ্য করবেন, অধিকার চেতনার অভাবে নারীরা নিজেদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারে না, যা তাদের অনগ্রসরতার প্রধান কারণ। পুরুষের সঙ্গে সমান সুযোগ এবং শ্রমের মূল্য না পাওয়ার ফলে নারীরা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ছে। অধিকার ধারণার অভাবে নারীরা পারিবারিক সহিংসতা বা সামাজিক নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। তারা এই অশান্তির শিকার হয় কারণ তারা জানে না কিভাবে নিজেকে রক্ষা করতে হবে, কোথায় সহায়তা যাবে। অধিকার চেতনার বৃদ্ধির মাধ্যমে একমাত্র নারী তাদের নিজেদের ক্ষমতা বুঝতে পারে, সমাজে ভূমিকা রাখতে সক্ষম হয় এবং তার উন্নতির সক্রিয়ভাবে কাজ করতে পারে। নারীর উন্নয়ন এবং ক্ষমতায়ন এর জন্য সঠিক শিক্ষা, সচেতনতা এবং সম্মান সুযোগের নিশ্চয়তা প্রয়োজন করে। তাই মাননীয় মডারেটর, আমার মতে নারীর অগ্রসরতার জন্য নারীর অধিকার চেতনাটা সব থেকে বেশি জরুরি। মাননীয় মডারেটর, এই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হুমায়রা কবির প্রণীকে তার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। এবার বিপক্ষ দলের প্রথম বক্তা সিনহাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় মডারেটর, এই পৃথিবী আমাকে নিয়ে কি ভাবে আমি তা জানি না, কিন্তু আমি ভাবছি আমি সেরা, আর সেটাই সত্যি। আর কোনো বাধা এলে আমি তার মুখোমুখি দাঁড়াবো, কেননা আমার অনন্ত শক্তি আর আধার যে আছে। মাননীয় মডারেটর, আমরা কন্যা সন্তান হিসেবে ভীষণ মিষ্টি, আমরা বোন হিসাবে যত্নবান, আর আমরা স্ত্রী হিসাবে প্রিয়তমা, আর মা হিসাবে পরম মমতাময়ী। আমরা নারী, আমরা আধার। কিন্তু মাননীয় মডারেটর, আজকের এই বিতর্কের মধ্যে দাঁড়িয়ে আমি ধিক্কার জানাই সেই সমাজকে, আমি ধিক্কার জানাই সেই অপসংস্কৃতিকে, যারা এই শক্তিরূপী নারীকে প্রতিনিয়ত থেকে দিচ্ছে পায়ের নিচে। মাননীয় মডারেটর, আপনাকে ধন্যবাদ আমাকে এই মঞ্চে কথা বলার সুযোগ প্রদানের জন্য। আজকে নারীর প্রতি অনগ্রসরতায় জর্জরিত এমন একটি সমাজে দাঁড়িয়ে, এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার প্রতিপক্ষ দল বারবার নারী চেতনার অভাবকে দায়ী করছেন, যে কিনা আজ মানবতা, মূল্যবোধ, নৈতিকতা একেবারে ধসে পড়েছে। মাননীয় মডারেটর, অধিকার চেতনার অভাবে নারীর অনগ্রসরতার মূল কারণ, এটি সত্যি, কিন্তু এককভাবে কখনো দায়ী হতে পারে না। বরং আমরা দেখি নারীর প্রতি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, নৈতিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়, আইনগত প্রতিবন্ধকতাই নারীর অনগ্রসরতার মূল কারণ। মাননীয় মডারেটর, আমরা দেখেছি কুমিল্লার সেনানিবাসের পিছনে জঙ্গলে কিভাবে পড়েছিল তনু, বিবস্ত্র অবস্থায় তনুর নিথর দেহ। আজ তনুর চিৎকার আর্তনাদ বাংলার মানুষের কানের কাছে বাজে, কিন্তু ফলাফল আজ নারী চাপা পড়ে গেছে। মাননীয় মডারেটর, যখন এরা একের পর এক অপরাধ করে পার পেয়ে যায়, ঠিক তখনই ঘটতে থাকে নিঃসঙ্গতা। কি মানবিক, কি পাশবিক, কি পাইশারিকতা। মাননীয় মডারেটর, এরপর আমার বিপক্ষ দল বলবে নারীর অধিকার চেতনার অভাবকে দায়ী করবে, নাকি আইনগত সংস্কৃতিকে দায়ী করবে। মাননীয় মডারেটর, পরিবারের প্রথম কন্যা সন্তান হওয়ার পর মেনে নিয়েছে, দ্বিতীয় কন্যা সন্তান হওয়ার পর শুরু হয় নারীর উপর নির্যাতন, তৃতীয় সন্তান যখন কন্যা হয় তখন মাননীয় মডারেটর বরিশাল
কেনই করছো? মাননীয় মডারেটর বাসন্তটিকা গর্ত করা শেষ হলে উপরে উঠে এসে মেয়েটিকে ছুঁড়ে ফেলে দিয়ে সেই গর্তে এবং তাকে জীবন্ত কবর দিয়ে দেয়। মাননীয় মডারেটর তখন মেয়েটি চিৎকার করে কাঁদছিল আর বলছিল, বাবা ও বাবা, আমাকে তুমি মেরো না, আমি তোমাকে আর কখনো বাবা বলে ডাকবো না, আমাকে মায়ের কাছে যেতে দাও। মাননীয় মডারেটর এই মুহূর্তে আমার বিপক্ষ দলের বইঘরে নারী জাতির অধিকার হিসেবে শিশুদের হত্যার দিকে উস্কে দিচ্ছে, এই প্রশ্নটি দাবি করবেন। প্রশ্ন রয়ে গেল, মাননীয় মডারেটর, আজকে আমি নারী, আমি আমাকে দিয়ে একটা উদাহরণ দিই। আজকে এই বিতর্কের মঞ্চে যখন একটা ছেলে দাঁড়িয়ে বক্তব্য দেবে তখন তাকে সবাই বাহবা দিবে, আর আমি নারী, আমি যখন এখান থেকে বের হবো তখন আমাকে সবাই বলবে এই মেয়ে তো ঝগড়া নেই, কে বিয়ে করবে এই মেয়েকে। মাননীয় মডারেটর, নারী প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি কাজে অস্বীকার করার অভাব হিসেবে দায়ী করবেন। প্রশ্ন রয়ে গেল, উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, আজকের এই বিতর্কের মঞ্চে যেন কোনোভাবে এই প্রস্তাবটি গৃহীত না হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সিনহাকে। এবার পক্ষ দলের দ্বিতীয় বক্তা শাহরিয়ার হাসান তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সম্মানিত মডারেটর এবং বিচারক বৃন্দ। আমার বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন নৈতিকতা ও মানবিক মূল্যবোধের কথা। নৈতিকতা ও মানবিক মূল্যবোধ কখন সৃষ্টি হবে? যখন আপনি সচেতন হবেন তখনই আপনার নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সৃষ্টি হবে। আমরা বলেছি, আমার প্রথম বক্তা বলে গিয়েছে আমরা মূল কারণ হিসাবে দায়ী করছি অধিকার চেতনার অভাবকে। আপনারা বলে গিয়েছেন একক হিসাবে দায়ী করছি, সেটা ভুল বলেছে। কোন বিচারের দাবিতে সচেতন পুরুষই প্রতিবাদ করেছে, পুরুষ নারী সকলেই প্রতিবাদ করেছে। সচেতনতার অধিকার নিয়ে তারা সেই প্রতিবাদটি করেছে। নারীর নির্যাতন ও হত্যা করা সেটা মানসিক মূল্যবোধের অবক্ষয়, সেটির সাথে আমাদের এই বিতর্কের বিষয়ের সাথে কোনো মিল নেই। এটা নিজস্ব মানবিক মূল্যবোধের কারণে হয়েছে। পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলে গেলে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে সচেতন করার জন্য সবার প্রথমে তো নারীকেই এগিয়ে আসতে হবে। ধন্যবাদ। আমি ধন্যবাদ দিতে চাই আমার মাননীয় প্রতিপক্ষ বন্ধুদের সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য যে মূল কারণ হিসাবে অধিকার চেতনার অভাব রয়েছে। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান অষ্টম, পুরুষের তুলনায় নারীর সংখ্যা আমাদের দেশে বেশি। তো নারী শক্তিকে যদি আমরা কাজে লাগিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত করতে পারি তাহলে এই দেশের উন্নয়ন সম্ভব। নারীর অনগ্রসরতা দেশের উন্নয়ন একই সূত্রে গাঁথা। নারীর অগ্রসরতা ও দেশের উন্নয়ন একই সূত্রে গাঁথা। কিন্তু অধিকাংশ নারী আমাদের দেশে তার অধিকার সম্পর্কে সচেতন নয়। সংবিধানে 28(2) অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্র ও বন্যজ জীবনে সর্বস্তরে নারী ও পুরুষের সমান অধিকার রয়েছে। তাহলে তারা নিজেরা সচেতন না হয়ে তারা এগিয়ে যেতে পারছে না। নারী সুরক্ষার জন্য রয়েছে পর্যাপ্ত আইন ব্যবস্থা ও সুযোগ সুবিধা, যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইন। কিন্তু সাধারণ আইন কানুন নিয়েও অধিকাংশ নারী ধারণা রাখেন না। সে বিষয়ে কাকে দায়ী করবে মাননীয় মডারেটর? আমাদের দেশে 93% নারী মামলাই করতে চায় না। নির্যাতনের শিকার হয়েও নীরব মনে সেটি সহ্য করে যায়। 1% নারী মাত্র আইনের আশ্রয় নেয়, তারপর দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরে। অধিকার চেতনার অভাবের জন্যই কেবল তারা এসব নির্যাতনের শিকার হচ্ছে। নারীর অধিকার চেতনার মূল বিষয়গুলো হচ্ছে সমতা, স্বাধীনতা, সম্মান, সুযোগ ও নিরাপত্তা। এই অধিকারগুলো সম্পর্কে সচেতন হয়ে নারী এগিয়ে যেতে পারবে। পৃথিবীতে কেউ কারো জন্য নিজের জায়গা ছেড়ে দেয় না। পুরুষতান্ত্রিক সমাজে প্রভাব রয়েছে, তবে সেটি প্রতিবাদ করবে কি? অবশ্যই নারী সচেতন হয়ে তাকে প্রতিবাদ করতে হবে। নারী তার অধিকার সম্পর্কে সচেতন না হলে সেই প্রতিবাদের ভাষা তার কাছে থাকবে না। বঞ্চিতরা সচেতন হয়েছে, ঠিক তখনই সফলতা এসেছে। উদাহরণস্বরূপ বলছি 24-এর আন্দোলনের কথা। 24-এর আন্দোলন ছিল অধিকার আদায়ের আন্দোলন। অধিকার আদায়ের চেতনার ফলে সেই আন্দোলন সফল হয়েছে। আমাদের দেশের নারীরাও এগিয়ে যাচ্ছে, তবে এই সফলতার হার শহরের তুলনায় গ্রামে অনেক কম।
শহরের তুলনায় গ্রামে অনেক কম সফলতার হার রয়েছে। এই কারণটি কেন এবং কেন হয়েছে সেই প্রশ্নটি রইল প্রতিপক্ষ বন্ধুদের কাছে। অধিকাংশ পরিবারে এখনো কন্যা সন্তান হলেও নারীকে দায়ী করা হয়, কিন্তু কন্যা সন্তান প্রসবের জন্য নারী এই ক্ষেত্রে দায়ী নয়। এক্ষেত্রে সম্পূর্ণই নির্ভর করে পুরুষের উপর। তো সেক্ষেত্রে সচেতনতা কে ছড়িয়ে দিতে সবার মাঝে, সেটি নারীকেই ছড়িয়ে দিতে হবে সবার মাঝে, নিজ অধিকার চেতনার উপর ভিত্তি করে। ধন্যবাদ। ধন্যবাদ সারিয়া হাসানকে তার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। এবার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা স্বর্ণাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে ফ্লোর প্রদান করার জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে অধিকার চেতনার অভাবই নারীর অনগ্রসরতার মূল কারণ। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এর চরম বিরোধিতা করছি। অধিকার চেতনার অভাব নারীর অনগ্রসরতার পিছনে একটি আংশিক কারণ হতে পারে, তবে কখনো এটা মূল কারণ হতে পারে না। এর কারণ হিসেবে আমরা আরো চিহ্নিত করতে পারি পারিবারিক বাধা, ধর্মীয় অনুশাসন, নারীদের নিরাপত্তার অভাব, আইনের দুর্বলতা, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা ইত্যাদি। মাননীয় মডারেটর, আমাদের দেশের বেশিরভাগ পরিবারগুলোতে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে মেয়েদেরকে দেখা হয় বোঝা হিসেবে। মেয়েদের শিক্ষার পেছনে খরচ করা মানে সেটা জলে ফেলে দেওয়া। এমন পরিস্থিতিতে একটি মেয়ে কিভাবে সুশিক্ষায় শিক্ষিত হয়ে অগ্রসর হবে, প্রশ্ন রইল আমার। মাননীয় মডারেটর, আমাদের দেশে মেয়েদের শেখানো হয় ধর্মীয় কারণে তারা পুরুষদের অধীনস্থ, কিন্তু ইসলামে নারীদেরকে যে পুরুষদের পরিপূরক হিসেবে সৃষ্টি করা হয়েছে সেটা শিক্ষা দেওয়া হয় না। আসি পুরুষতান্ত্রিকতায়, যে দেশে নারী অধিকার নিয়ে কথা বললেই শ্বশুর বাড়িতে ভয় দেখানো হয় ডিভোর্সের, আবার বাপের বাড়িতে বলা হয় মরে গেলেও স্বামীর বাড়ি ছাড়বি না, সেই দেশে একটা নারী কোথায় গিয়ে দাঁড়াবে, উত্তর দিয়ে যাবে। মাননীয় মডারেটর, যে দেশে ছেলেদেরকে যথাযথ শিক্ষা না দিয়ে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত না করে বরং মেয়েদেরকেই ছোট থেকে শিক্ষা দেওয়া হয় যত্রতত্র ঘুরে বেরিও না, সন্ধ্যার মধ্যে বাসায় ফিরে এসো, সেই দেশে একটা মেয়ে কিভাবে নিজেকে অগ্রসর করবে, আশা করি উত্তর দিয়ে যাবেন। বাংলাদেশের সংসদে নারীদের জন্য 50টি আসন সংরক্ষিত রয়েছে ঠিকই, কিন্তু সংসদ পর্যন্ত পৌঁছানোর আগেই আমাদের মেয়েদেরকে যে ফুলের কলির মতো ছিঁড়ে ফেলা হয়, সেই সমাজ ব্যবস্থার আর কি বলবো। একজন নারী যখন নারী হয় তখনই সে তার অধিকার সম্পর্কে সচেতন হতে পারে, কিন্তু বাল্য বিবাহের মাধ্যমে বালিকা বা কিশোরী থাকা অবস্থায় যখন একটি মেয়েকে একটি সংসারের দায়িত্ব দিয়ে দেওয়া হয়, যুবতী হওয়ার আগে যখন একটি মেয়ে মা হয়ে যায়, সেই মেয়ে কিভাবে তার জীবনে অগ্রসর হবে, প্রশ্ন রইল আমার। একটি মেয়ে জন্মের পর প্রথমে পরিবার থেকে, অতঃপর সমাজ থেকে, অতঃপর রাষ্ট্র থেকে শিক্ষা নেয়, কিন্তু যখন পরিবার, সমাজ, রাষ্ট্র সব দিক থেকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় যে তুমি নারী, তুমি দুর্বল, তখন নারীর অধিকার নিয়ে এগিয়ে যাওয়ার আশা করাটাই বিলাসিতা। ঘরের শত্রুই যখন বিভীষণ, তখন পরাজয়টা নিজের ঘরে স্বীকার করে নিতে হয়। মাননীয় মডারেটর, আইনের কথা বলবো, যে আইন থাকা সত্ত্বেও প্রায় প্রতিদিন খবরের কাগজে একটি হেডলাইন উঠে আসে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, শারীরিক এবং মানসিক অত্যাচারের কারণে নারীর আত্মহত্যা, যেখানে প্রকাশ্য দিবালোকে চলে ইফতিজিং, সেই আইনের কথা বলবো। মাননীয় মডারেটর, বেশ কিছুদিন আগে আমাদের নরসিংদীতে একটি স্কুলে একজন শিক্ষক ক্লাসরুমে স্পাই ক্যামেরা বসিয়ে মেয়েদের গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করতো অনৈতিক যৌনাচার করার জন্য। কিছু সংখ্যক ভুক্তভোগী ছাত্রী সচেতন হয়ে শিক্ষকের বিরুদ্ধে নালিশ করলে মাত্র 10 লক্ষ টাকার বিনিময়ে সে নালিশ মিটিয়ে দেওয়া হয় এবং দোষ দেওয়া হয় সেই মেয়েদেরই উপর যে তাদের চরিত্র ঠিক নেই, তারা টাকার জন্য মিথ্যা নালিশ করেছে। এই ঘটনায় একজন আইনজীবী যখন নিজে আমার কাছে আফসোস করে বলে যে দেশের কোনো সুষ্ঠু আইন নেই, সেই দেশের নারীরা কিভাবে অগ্রসর হবে, প্রশ্ন রইল বিপক্ষ দলের কাছে। মাননীয় মডারেটর, বলছি, কিছুদিন আগে ভারতের আরজিকর হসপিটালে ঘটে যাওয়া নারী ডিউটিরত ডক্টর মৌমিতা দেবনাথের ধর্ষণের বিবরণ, সে কি তার অধিকার সম্পর্কে সচেতন ছিল না? সে কি তার জীবনে অগ্রসর হওয়ার পথে ছিল না? কিন্তু তার সাথে কি ঘটেছে? এরকম ধর্ষণের উদাহরণ আমাদের বাংলাদেশে অহরহ রয়েছে। মাননীয় মডারেটর, যেখানে একটি মেয়ে পারিবারিক এবং আর্থিক সাপোর্ট পায় না, রাস্তাঘাটে যানবাহনের ভিড়ে অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার হয়, যে দেশে শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েরা নিরাপদ নয়, কর্মক্ষেত্রে মেয়েরা নিরাপদ নয়, যেখানে পানি থেকে চুল খসলে শ্বশুর বাড়িতে সব দোষ নারীর উপর বর্তায়, যে দেশে সমাজ ব্যবস্থায় প্রবাদ প্রচলন থাকে যে হলদি যত শিলে আর নারী যত কিলে, সেই নারীদের অনগ্রসরতার কারণ হিসেবে আমার প্রতিপক্ষ দল যদি শুধুমাত্র নারীর অধিকার চেতনার অভাবকে দায়ী করে, তাহলে কষ্টের সাথে বলতে হয় যে নারীদের নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য নিজ পরিবারের বিরুদ্ধে, সমাজ ব্যবস্থার বিরুদ্ধে, আইন ব্যবস্থার বিরুদ্ধে দৃঢ় ঘোষণা করা ছাড়া আমি আর কোনো রাস্তা দেখি
পরিশেষে আমি এটাই বলতে চাই, অধিকার চেতনার অভাবী নারীর অগ্রসরতার মূল কারণ নয়, বরং কারণ সেই সব পারিপার্শ্বিক অবস্থা যার কারণে নারী সচেতন হওয়া সত্ত্বেও অগ্রসর হতে পারছে না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য এবার পক্ষ দলের তৃতীয় বক্তা দলনেতা মোহাম্মদ রাকিবুল ইসলামকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুযোগ প্রদানের জন্য। বিতর্ক চলছে, বিষয় নির্ধারণ করা হয়েছে অধিকার চেতনার অভাবী নারীর অনগ্রসরতার মূল কারণ। মাননীয় মডারেটর পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর পক্ষ দলের প্রথম বক্তা কিন্তু আজকে বিষয়টি সংজ্ঞান করে যায়নি, এই দিক দিয়ে পরে কিন্তু ব্যর্থ হয়েছে। মাননীয় মডারেটর পক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন নারী হিসাবে যত্নবান, বোন হিসাবে যত্নবান। মাননীয় মডারেটর আপনি যখন চেতনাগত দিক থেকে ঠিক হবে তখনই আপনি যত্নবান হতে পারবেন, মাননীয় মডারেটর পক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন নিজের দিকের কথা বলে গেলেন। উনি নাকি এখন বিতর্ক করছে, পরবর্তীতে যখন উনি বাইরে চলে যাবে তাকে পুরুষরা তাকে ঠিক করবে। কিন্তু মাননীয় মডারেটর উনি যে বিতর্ক করছে, ওনার যে অধিকারটা উনি যে কি করেছে চেতনাগত দিক থেকে যে উনি অধিকারটা প্রতিষ্ঠিত করেছে, উনি এটা বলে গেলেন না। মাননীয় মডারেটর উনি যে বিতর্ক করছেন উনি সেই বিষয় বলে গেলেন না। মাননীয় মডারেটর প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন আংশিক কারণের কথা। মাননীয় মডারেটর আপনারা এক দুজন কথা বলে গেলেন, কিন্তু মূল যে কারণটা সেই কারণটা আপনারা নির্ধারণ করে যেতে পারেন নাই। মাননীয় মডারেটর সেই জায়গা থেকে আমরা বলতেছি যে অনেক কারণ আছে, কিন্তু প্রধান এবং মূল কারণ হচ্ছে অধিকার চেতনার অভাব। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, বেগম রোকেয়ার কথায় আসা যাক। মাননীয় মডারেটর যখন সেই সময়ে সমাজ ব্যবস্থাটা ছিল এক ঘরে, নারীদেরকে এক ঘরে রাখা হতো, কিন্তু যখন মাননীয় মডারেটর বেগম রোকেয়া নিজের ভেতরে চেতনাটা ধারণ করেছে যে আমি পারবো আমার অধিকারটাকে প্রতিষ্ঠিত করতে, ঠিক সেই সময় যখন মাননীয় মডারেটর তার অধিকার আদায়ের লক্ষ্যে যখন লড়াই করেছে, ঠিক কিন্তু মাননীয় মডারেটর বেগম রোকেয়া কিন্তু নারী শিক্ষা প্রতিষ্ঠিত করে দিতে পেরেছে। যখন আপনি একটি কাজ করবেন সেই কাজটা আপনি যোগ্য, কিন্তু আপনার চেতনাগত দিক থেকে আপনি যখন দুর্বল হবেন তখন কিন্তু সেই কাজটা করতে পারবেন না। মাননীয় মডারেটর যখন চেতনাগত দিক থেকে আপনি শক্তিশালী হবেন তখন কিন্তু মাননীয় মডারেটর বিশ্বাস মজুমদারের মতো আপনি এভারেস্ট জয় করতে পারবেন। মাননীয় মডারেটর চেতনাগত দিক থেকে যখন আপনি সঠিক হবেন ঠিক তখন কিন্তু ভারতের মতো একটি দেশের রাষ্ট্রপতি হতে পারবেন। চেতনাগত দিক থেকে যখন আপনি যথেষ্ট হবেন তখন কিন্তু বাংলাদেশের মতো প্রধানমন্ত্রী হতে পারবেন, এমনকি সংসদের স্পিকার পর্যন্ত হতে পারবেন। মাননীয় মডারেটর প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা বলে গেলেন সংসদ পর্যন্ত যেতে পারে না। মাননীয় মডারেটর আমরা জানি জাতীয় সংসদের 300 আসন, মাননীয় মডারেটর 300 আসন আমাদের নারী পুরুষ যার যার দলের ব্যক্তিগতভাবে প্রার্থী হয়, কিন্তু মাননীয় মডারেটর এই চেতনাগত দিক থেকে কিন্তু নারীদের জন্য আরো 50টি মাননীয় মডারেটর সেই দিকগুলো থেকে আমরা বলি যে অধিকার চেতনার দিক থেকে যদি কেউ সঠিক হয় তাহলে নারী কিন্তু এগিয়ে যাবে। আজকে এই বিশ্বে নারী এগিয়ে যাচ্ছে মাননীয় মডারেটর, তার কয়েকটা উদাহরণ দিয়ে যাচ্ছে মাননীয় মডারেটর। যখন একজন নারী ভাবে যে আমি লেখাপড়া করে ভালো করতে পারবো, ঠিক সেই সময়টাতে মাননীয় মডারেটর মেডিকেল কলেজে নারীদের অবসর বেশি হয়, বিভিন্ন ভার্সিটিতে নারীদের অবধিকার বেশি হয়। মাননীয় মডারেটর বিভিন্ন প্রতিযোগিতা থেকে আমরা যেগুলো দেখি, যেমন 2013 সালের গণিত অলিম্পিয়াডে কনকরানী সরকার দ্বিতীয় হয়েছিলেন, ব্রোঞ্জ পদক জিতেছিলেন। 2015 সালে বিজ্ঞান অলিম্পিয়াডে এশা মির্জা দ্বিতীয় হয়েছিলেন, ব্রোঞ্জ জিতেছিলেন। মাননীয় মডারেটর এই যে চেতনাগত দিক থেকে যে সঠিক আমি এটা পারবো নিজের ভিতরে ধারণ করা, এই চেতনাগত দিক থেকে যদি কেউ সঠিক হয় তাহলে অবশ্যই সে অগ্রসর হবে, কোনো বালুর বাদ দিয়ে তাকে আটকানো যাবে না। ঠিক সেইভাবে পুরুষও তাদেরকে সহায়তা করছে। মাননীয় মডারেটর সেই প্রেক্ষিতে আমরা আজকে জোর গলায় বলতে পারি অধিকার চেতনার অভাবী নারীর অনগ্রসরতার মূল কারণ। আপনারা এমন একটা দিক থেকে যাবেন যেটা অধিকার চেতনার বাইরে এবং মূল কারণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের দলনেতা মোহাম্মদ রাকিবুল ইসলামকে তার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। এবার বিপক্ষ দলের দলনেতা সাকিবুলকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নয়। ধন্যবাদ মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর বিপক্ষ দলের প্রতিনিধিরা নানা ধরনের ব্যাখ্যা প্রদান করে বলে গেলেন অধিকার চেতনার অভাব নারী অনগ্রসরতার মূল কারণ।
কিন্তু মাননীয় মডারেটর, যশোরের আলমডাঙ্গা গ্রামের একটি দরিদ্র পরিবারের মেয়ে আমিনা নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর প্রথম ক্লাসে তার শিক্ষক যখন আমিনাকে জিজ্ঞেস করে বড় হয়ে সে কি হতে চায়, তখন আমিনা নির্বিঘ্নে বলে সে বড় হয়ে ডাক্তার হবে, বিনামূল্যে মানুষকে সুচিকিৎসা প্রদান করবে। কিন্তু স্কুল শেষে বাড়ি ফিরে যখন জানতে পারে পাশের এলাকার এক মাঝবয়সী লোকের সাথে তার এক সপ্তাহ পর বিয়ে, তখন আমিনার মতো হাজারো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, উকিল, শিক্ষক হওয়ার ইচ্ছা পোষণকারী মেয়েরা ঝরে পড়ে। এর পিছনে দায়ী শুধুই অধিকার চেতনার অভাব, নাকি পারিবারিক বাধা, বাল্যবিবাহ, অর্থনৈতিক বাধা, দারিদ্রতা? প্রশ্ন রয়ে গেল বিপক্ষ দলের প্রতিনিধির নিকট। নেপোলিয়ন বলে গেছেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। উক্তিটি স্পষ্ট যে নারী শিক্ষা অগ্রাধিকারের কতটা সুউচ্চ। মাননীয় মডারেটর, অথচ বর্তমান নারীরা শিক্ষার দিকে এগিয়ে আসলেও কিন্তু উচ্চ শিক্ষা আগ্রহ থাকা সত্ত্বেও সামগ্রিক দিক বিবেচনা করে তারা আগাতে পারছে না। বাংলাদেশের শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো বেইস এর 2023 সালের তথ্য অনুযায়ী প্রাথমিক স্তরে নারী শিক্ষার হার 55.14%, জুনিয়র স্কুল অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তা নেমে আসে 49.65%, মাধ্যমিক তথা নবম দশম শ্রেণীতে 44.12% নেমে আসে, স্নাতকোত্তর ও ডিগ্রিতে তা নেমে আসে 26.37%। মাননীয় মডারেটর, এর মূল কারণ হিসেবে বেন্ডেজ দাবি করে আর্থিক বাধা, পারিবারিক বাধা, সামাজিক বাধা ও বাল্য বিবাহকে। ইউনিসেফের তথ্য অনুযায়ী বাংলাদেশে বাল্যবধূর সংখ্যা 1,80,00,000। শিক্ষার্থীরা স্কুল পর্যন্ত সরকারি সহায়তা ও বিনামূল্যে বই পেলেও মাধ্যমিকের পর কোচিং করানো কিংবা হোস্টেলে রেখে পড়াশোনা করানোর মতো ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে অভিভাবকরা আর্থিকভাবে পিছিয়ে পড়ছে এবং তারা সন্তানদের সুচিকিৎসা প্রদান করতে পারছে না, শিক্ষা প্রদান করতে পারছে না এবং নিরাপত্তা নিয়েও দ্বিধায় থাকে, যা নারী অনগ্রসরতার মূল কারণ বলা যায়। মাননীয় মডারেটর, এখানে নিরাপত্তার কথা উঠে আসার কারণ বিগত সময়গুলোতে শিক্ষাঙ্গন দেশের আনাচে কানাচে নানা ধরনের ধর্ষণের খবরের কথা শুনে গিয়েছে। 2017 সালে জাহাঙ্গীরনগর ও এমসি কলেজে স্বামীকে আটকে রেখে ফ্যাসিস্টদের দোসর ছাত্রলীগের নেতারা স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। মাননীয় মডারেটর, এই ঘটনার জন্য কি বিপক্ষ দলের প্রতিনিধিরা অধিকার চেতনার অভাবকে দায়ী করে, নাকি মূল্যবোধ, পারিবারিক শিক্ষা, মনুষ্যত্ববোধকে? প্রশ্ন রয়ে গেল বিপক্ষ দলের প্রতিনিধিদের নিকট। মাননীয় মডারেটর, শহরের নারী শিক্ষার বিকাশ ও ভালো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থাকলেও প্রত্যন্ত অঞ্চল, গ্রামে এবং পাহাড়ি অঞ্চলগুলোতে এই সুযোগ সুবিধা খুবই কম। আর্থিক বাধা, পারিবারিক ও সামাজিক বাধার পাশাপাশি বাল্য বিবাহের কারণে শহরের নারীদের মতো মেধা বিকাশের সুযোগ পায় না নারী সমাজ, গ্রামের এবং পাহাড়ি অঞ্চলের নারী সমাজ। সেই ক্ষেত্রে মাননীয় মডারেটর, উক্ত সকল বাধা দূর করে নারীদের অগ্রগতি সাধন করা গেলে তাহলে নারীরাও দেশের উন্নয়নে সমানভাবে অবদান রাখবে। মাননীয় মডারেটর, তাই আমি আমার দল দৃঢ়তার সাথে বলতে চাই, অধিকার চেতনার অভাব নয়, নারীর অনগ্রসরতার মূল কারণ পারিবারিক ও সামাজিক বাধা, আইন ব্যবস্থা, শিক্ষা ও দারিদ্রতা নারীর অনগ্রসরতার মূল কারণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দলনেতা সাকিবুল পেদার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। এবার যুক্তি খণ্ডনের পালা। প্রতি পক্ষ দলের দলনেতা 2 মিনিট ধরে সময় পাবে। এবার পক্ষ দলের দলনেতা মোহাম্মদ রাকিবুলকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, হিন্দু শাস্ত্র মতে যে নারী অধিকারে আত্মবিশ্বাসী সে নারী পশুকে বধ করতে পারে। মাননীয় মডারেটর, অর্থাৎ যে নারী সচেতন অধিকারের দিক দিয়ে সে নারী কিন্তু অসুরকে বধ করতে পারে। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের বন্ধুরা অনেকগুলো কারণ দেখিয়ে গেল, কিন্তু মূল যে কারণ সেটি কিন্তু দেখতে পাননি। মাননীয় মডারেটর, আমরা গাছের শিকড়কে নিয়ে কথা বলছি, গাছের ঢালপালাকে নিয়ে নয়। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের বাল্য বিবাহের কথা বলে গেল। মাননীয় মডারেটর, উনি হয়তো জানেন না বাল্য বিবাহের জন্য সরকার পদক্ষেপ করেছে, কত আইন প্রণয়ন করেছে এবং পুলিশের জন্য হটলাইনের ব্যবস্থা করেছে। আপনি যদি সচেতন থাকেন, আপনার অধিকারের দিকে যদি আপনি ক্ষেত্র দিকে যদি সঠিক থাকে, তাহলে আপনি সেই হট নাম্বার মধ্যে পুলিশ শিক্ষা ব্যবস্থা
বলে গেলেন। মাননীয় মডারেটর, আমরা জানি সরকার বিনামূল্যে বইয়ের ব্যবস্থা করেছে। আপনার যদি চেতনাগত দিক দিয়ে যদি আপনি সঠিক থাকেন, এই বিনামূল্যে বই নিয়ে সরকারের মাধ্যমে যে উপবৃত্তি প্রদান করছে, সেই উপবৃত্তি দিয়ে কিন্তু আপনি অগ্রসর হতে পারবেন। যার অনেক কিছু উদাহরণ মাননীয় মডারেটর, তার একটি উৎকৃষ্ট উদাহরণ দিচ্ছি। 40তম বিসিএসে শিক্ষা ক্যাডার হওয়া একজনের কথা, যিনি ছিলেন প্রত্যন্ত অঞ্চলের একজন লোক এবং অনেক বাধা বিপত্তির পরেও তিনি কিন্তু মাননীয় মডারেটর আজকে 40তম শিক্ষা ক্যাডার প্রথম হয়েছিলেন। মাননীয় মডারেটর, প্রত্যন্ত অঞ্চল কোনো কিছুই করে না। যদি আপনি আপনার চেতনাগত দিক থেকে, অবস্থানগত দিক থেকে যদি সঠিক থাকেন, তবে অবশ্যই আপনি অগ্রসর হতে পারবেন। আপনার ভেতরে যদি চেতনার অভাব থাকে, তাহলে কিন্তু আপনি অগ্রসর হবেন না। আপনারা এমন একটা জায়গা দেখে যাবেন, অনেকগুলো কারণ নয়, একটি কারণ দেখে যাবেন, যেটা মূল কারণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ। ধন্যবাদ সাকিবুল ইসলামকে। এবার বিপক্ষ দলের দলনেতা সাকিবুলকে তার যুক্তি খণ্ডনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে যুক্তি খণ্ডন করবে আবারও ফ্লোর প্রদানের জন্য। মাননীয় মডারেটর, প্রথম বক্তা রোগ ও জীবাণু ব্যাখ্যা দিয়ে নারী অনগ্রসরতার মূল কারণ হিসেবে অধিকার চেতনাকে দায়ী করে গেছেন। মাননীয় মডারেটর, রোগ ও জীবাণু ব্যাখ্যা কিভাবে নারী চেতনা নারী অনগ্রসরতার মূল কারণ হতে পারে তা আমরা জানি। মাননীয় মডারেটর, দ্বিতীয় বক্তা সচেতনতা ও চেতনার মধ্যে বিস্তর পার্থক্য বিদ্যমান। সচেতনতা চেতনার সাথে মিল নয়। মাননীয় মডারেটর, চেতনা হলো অনুভূতি, চিন্তা, উপলব্ধি করার ক্ষমতা। সচেতনতা হলো বাস্তব জীবনের সমস্যাগুলো সমাধান। মাননীয় মডারেটর, বিপক্ষ দলের বন্ধু নারী অনগ্রসরতার মূল কারণ অধিকার চেতনার অভাব বলতে গিয়ে বারবার আমাদের শুনে সুর মিলিয়ে পারিবারিক ও সামাজিক বাধার কথা বললেন। পারিবারিক ও সামাজিক বাধা কারণ ঠিকই হতে পারে, কিন্তু এর সাথে অধিকার চেতনা কোনো সম্পর্ক নেই। মাননীয় মডারেটর, তারা বললেন অধিকার সম্পর্কে অনগ্রতার কথা, যথার্থ শিক্ষার অভাব নারী অনগ্রসরতার প্রধান কারণ। একজন নারী তার অধিকার সম্পর্কে জানতে ও তা প্রয়োগ করতে সক্ষম হবে তখনই যখন সে শিক্ষিত হবে। তারা বলে গেলেন প্রতিবাদ করার অক্ষমতার কথা। প্রতিবাদ করার অক্ষমতা তখনই তৈরি হবে যখন নারীর জন্য প্রণীত আইন ও নীতিমালা থাকলেও তার প্রয়োগ করার মতো জায়গা থাকবে। মাননীয় মডারেটর, আইন প্রয়োগের অভাব লক্ষ্য করা যায়, ফলে আইন যথাযথভাবে প্রয়োগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারা বললেন পরিবার ও সমাজের প্রতি নির্ভরশীলতার কথা। নারীদের সিদ্ধান্ত গ্রহণ, নারীদের মতামতকে উপেক্ষা করা হয় পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। পিতৃতন্ত্র হলো পুরুষরা সাধারণত সকল দায়িত্ব পালন করে থাকে, পরিবার ও সমাজ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে থাকে। মাননীয় মডারেটর, তারা বললেন শিক্ষা ও কর্মক্ষেত্রে পিছিয়ে পড়ার কথা। কর্মক্ষেত্রে চাকরি প্রদান করা হয় কর্মযোগ্যতা ও শিক্ষাগত যোগ্যতা দেখে, যার কারণ হিসেবে অধিকার চেতনাকে মোটেও দায়ী করা যায় না। মাননীয় মডারেটর, শিক্ষায় পিছিয়ে পড়ার পর মূল কারণ পারিবারিক ও সামাজিক বাধা, অর্থনৈতিক অসচ্ছলতা, অধিকার চেতনা নয়। মাননীয় মডারেটর, নারী অনগ্রসরতার পেছনে ধর্মীয় ও সাংস্কৃতিক বিধিনিষেধ দায়ী। মাননীয় মডারেটর, চেতনা হলো চিন্তা, অনুভূতি, অভিজ্ঞতা ও উপলব্ধি। তাই মাননীয় মডারেটর, অধিকার চেতনার অভাব কখনোই নারী অনগ্রসরতার মূল কারণ হতে পারে না। নারী অনগ্রসরতার মূল কারণ পারিবারিক ও সামাজিক বাধা, শিক্ষার অভাব, অর্থনৈতিক অভাব, বাল্য বিবাহ ও আইনের দুর্বলতার সমন্বিত রূপ। তা আমি ও আমার দল দৃঢ়তার সাথে বলতে পারি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।